নমস্কার, আপনারা দেখছেন টাইমস বার্তা। আজকে স্টুডিওতে আমাদের কাছে এই মুহূর্তে আছে চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দোলই। নমস্কার আপনাকে নমস্কার। স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তাহলে কি চন্দ্রকোনায় এবারে কি নতুন সূর্য উঠবে? কি মনে হয়? দেখুন, নতুন সূর্য উঠবে কিনা জানি না। সূর্য কখনো ডোবে না, সূর্য তো উঠেই থাকে। নক্ষত্র না? আচ্ছা, প্রার্থী যে কথা বলি যে প্রার্থী নিয়ে একটা কি হবে টান উত্তেজনা ছিল কিন্তু চন্দ্রকোনায়। সেক্ষেত্রে একেবারে নতুন মুখ কতটা মানে আপনাকে মেনে নিবে? আপনি যে প্রচার করছেন, একেবারে মানুষের কাছে যে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন? দেখুন, প্রার্থী হওয়া না হওয়া সম্পূর্ণভাবে আমাদের দল ঠিক করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা লিডারশিপ রয়েছেন, যাদের দায়িত্ব দেয়া রয়েছেন, ওনারা ঠিক করেন। আর সর্বোচ্চ সিলমোহর দেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। তবে এবারে আমার উপরে ভরসা রেখেছেন আমাদের জনপ্রিয় নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা, আমাদের যুব সমাজের আচ্ছা, নয়নমণি ভরসা অভিষেক তো বন্দ্যোপাধ্যায়। ভরসা তো রেখেছে। তার এবার জন্য ওনাদেরকে অসংখ্য শ্রদ্ধা, প্রণাম, ধন্যবাদ। রাজনীতিতে আসা কবে থেকে? ভরসা তো রেখেছে। কেন রাখলো? ২০০৪ ভরসাটা কবে থেকে আসা? দেখুন, ২০০৪ আমি রাজনীতিতে জয়েন করি। বাবা আগে কংগ্রেস করত। তো আমি ১৯৯৮ মাধ্যমিক দেওয়ার পর থেকে টিউশন করি। টিউশন করতে হঠাৎ আ একজন আমাদের এই অঞ্চলের শ্যামলেন্দু বাগ বলে, উনি আমার বাবার কাছে আসেন যে, "তোমার ছেলেটা টিউশন করছে, সাথে আমাদের সাথে থাকুক না।" তো ও আমাকে গাড়িয়ে করে নিয়ে গিয়ে, বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে এসে আ লিডারশিপ ট্রেনিং এর জন্য একটা জায়গায় ৭ দিনের মেদিনীপুরে নেহেরু যুব কেন্দ্রের আন্ডারে লিডারশিপ ট্রেনিং এর জন্য নিয়ে গেছিলেন। তো তারপর থেকে সেই ২০০৪ থেকে শুরু। সেখান দিয়ে তখন দিয়ে ১ম তৃণমূল এ সুপারভাইজার, পরবর্তী পর্যায়ে সুপারভাইজার, ১০০ দিনের এমজিএনআরজিএ, তারপর যুব সদস্য, তারপর অঞ্চলের যুব সভাপতি, তারপরে মাদার কমিটির মেম্বার, মাদারের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ব্লক সভাপতি, আবার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মানে আমাদের নেতা। রাজনীতিটা একেবারে মাটির মতো চেনেন। মাটির সাথে মেশা একটা যেরকম বলা হয় সেরকম রাজনীতিটা একবারে দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই ধরে জানেন। এই দলেই করছি। তৃণমূল একটাই দল, কংগ্রেসেই। এটাই স্বপ্ন, এটাই ভবিষ্যৎ। টিকিট পেয়ে উচ্ছ্বাসিত কতটা? মানে ১ম দিয়ে তৃণমূল কংগ্রেস করছেন, যুব, ছাত্র, তারপরে আপনি হচ্ছে পঞ্চায়েত সমিতি, আবার সহসভাপতি, ব্লক সভাপতি। সেক্ষেত্রে তো বিভিন্ন ভোটে বিভিন্নবার প্রচারে গেছেন মানুষের কাছে। এখন আবার নিজের জন্য যাচ্ছেন, দলের হয়ে নিজে প্রার্থী হয়েছেন ভোট চাইতে। কতটা নিজেকে কেমন কি মনে হচ্ছে এবং তারা কি বলছে? ভালো তো লাগছেই। কারণ এটা আমার কাছে স্বপ্ন। কখনো ভাবতে পারিনি আমি আ তৃণমূল কংগ্রেসের সিম্বলে চন্দ্রকোনা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। তাহলে সেই সুযোগ আমার নেত্রী, আমার নেতা করে দিয়েছেন। আর প্রচার যেটা বলছেন, আমরা চিরকাল সব সময় মানুষের পাশে থাকি। বিভিন্ন কাজে সারা বছরই মানুষের কাজে থাকি। স্বভাবতই নতুন করে প্রচারের আমাদের প্রয়োজন হয় না। কিন্তু ভোট এলেই আ যেহেতু একটা প্রচার এই নির্বাচনের অঙ্গ, স্বভাবতই আমাদেরকে মানুষের কাছে যেতে হয়। বলতে হয় যে আমাদেরকে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে আশীর্বাদ করুন। তো আচ্ছা, চন্দ্রকোনার যে বিষয়, চন্দ্রকোনায় এখনো বামেরা প্রার্থী দেয়নি। সেক্ষেত্রে চন্দ্রকোনায় দেখা যায় যে আইএসএফ আছে, তারপরে হচ্ছে বিজেপি তো আ আ এই মুহূর্তে প্রার্থী দিয়েই দিয়েছে। সেক্ষেত্রে লড়াইটা কাদের সাথে হবে? লড়াইটা বিজেপির সাথে হবে না বামেদের সাথে, মানে বাম আইএসএফ জোট হবে? যদি জোট না হয়, আইএসএফ যদি আলাদা দেয়, ঠিক আছে? লড়াইটা কাদের সাথে হবে? অ্যাকচুয়ালি দেখুন, বিজেপি বা ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় সবচেয়ে গণতন্ত্র সুরক্ষিত পশ্চিমবঙ্গ। তাই এখনো সাম্প্রদায়িক বিজেপি পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেট দিতে পারছে, প্রচার করতে পারছে। অন্য দলে যে সমস্ত রাজ্যে সাম্প্রদায়িক বিজেপি সরকার রয়েছে, যারা বলে ডবল ইঞ্জিনের সরকার, তাদের এখানে তো বিরোধীদেরকে প্রচার করতেই দেওয়া হয় না। তো পশ্চিমবঙ্গ
গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে, তার প্রশাসন আছে। তো স্বভাবতই লড়াই হবে সাম্প্রদায়িক বিজেপির সাথে, তৃণমূল কংগ্রেসের নয়, পশ্চিমবঙ্গের আপামর মানুষের। আচ্ছা, আপনি ধরুন এই যে মানুষের কাছে যাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? মানে আপনি যদি জয়লাভ করেন তাহলে কি উন্নয়ন করবেন, কি কাজ করবেন? সাধারণ মানুষ যারা আপনার যারা ভোটার তাদেরকে কি বার্তা দিচ্ছেন? কি উন্নয়ন করবেন বলছেন? যদি চন্দ্রকোনা বিধানসভার মানুষ আমার উপর আস্থা রাখেন, আশীর্বাদ করেন, তাহলে এই আশীর্বাদ নিয়ে আমাদের চন্দ্রকোনা বিধানসভায় খুব প্রত্যন্ত গ্রামে, যেখানে চিকিৎসা পরিষেবা পৌঁছতে পারে না, যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, তার মানোন্নয়ন ঘটাতে হবে। সেখানে যাতে চিকিৎসা পরিষেবা আরো উন্নততর হতে পারে, তার একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যেমন আমরা যদি আমাদের ক্ষীরপাই হাসপাতালের কথাই বলি, তো সেখানে আমরা অলরেডি প্রপোজাল পাঠিয়েছি যে ওখানে 100 বেডের একটা হাসপাতাল, আমাদের নদী খাল বিল অধ্যুষিত চন্দ্রকোনা বিধানসভা, বিভিন্ন শিলাবতী কেঠাই নদীর ওপর ব্রিজের প্রয়োজন। আপনাদের স্মরণে থাকবে যে আমাদের ভগবন্তপুর 1, ভগবন্তপুর 2, তার মাঝখান দিয়ে দুটি নদী প্রবাহিত হয়ে এসেছে, শিলাবতী এবং কেঠাই, যার ফলে দুটি অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল। আপনি তো জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দীর্ঘ প্রায় 4 বছর ধরে এই রাজ্যের পাওনা টাকাকে আটকে রেখেছে। আচ্ছা, আমি বলছি পাওনা ব্রিজের টাকা যদি প্রয়োজন, না দেয়, ব্রিজের প্রয়োজন। আপনি কি সেই ব্রিজ করতে পারবেন? যদি হ্যাঁ, জয়লাভ করেন? ব্রিজের কাজ অলরেডি আমরা আমাদের শুরু একাধিক হয়েছে, আমাদের টাইম সার্ভে হয়ে গেছে, সয়েল টেস্ট হয়ে গেছে। একাধিকবার দেখিয়েছি যে চন্দ্রকোনায় একাধিক ব্রিজের এবং যে ফুট ব্রিজ, যে পায়াটার ব্রিজ, কোথাও কাঠের ব্রিজ আছে, সাঁকো আছে, কোথাও বাঁশের সাঁকো আছে, একাধিকবার জল বাড়লেই ভেঙে যায় এবং একাধিকবার দেখিয়েছি যে সমস্যায় আছে। সেই সমস্যার সমাধান কি হবে? দেখুন, আমি ছোট্ট করে, আমি টোটাল বিধানসভাটা বলবো না, আমি ছোট্ট কথা একটা বলি। আমি যেই সংসদ থেকে প্রথমে, আমার যেই সংসদের ভোটার, আমি ওখানে 2011 সালের আগে 23টা বাঁশের ব্রিজ ছিল। 4টা বাঁশ, 1টা 2টো 3টে 4টে বাঁশ, এরকম 23খানা ব্রিজ ছিল। আজকের দিনে আপনি আমার সংসদে যাবেন পাইকপাড়াতে, 2011-র পর থেকে আজকে 2026, এই 15 বছরে সেই 23টা ব্রিজ, ম্যাক্সিমাম ব্রিজ কালভার্ট কংক্রিটের হয়েছে, কাঠের ব্রিজ রয়েছে, বাঁশের চওড়া ব্রিজ, আর 7খানা করতে পারলে আমরা কমপ্লিট করতে পারবো একটা সংসদ। মানে চন্দ্রকোনার উপরে আপনি স্বাস্থ্য নিয়ে জোর দিবেন, হ্যাঁ, ব্রিজ যেগুলো আছে জোর দিবেন, হ্যাঁ। এবং চন্দ্রকোনায় কিন্তু প্রচুর কৃষক আছে। মানে এই যে আলুর সিজনে আলু উঠছে, একটা দাম নিয়ে অসুবিধা, ঠিকঠাক দাম পাচ্ছে না, তারপরও হচ্ছে মূল বিষয় জঙ্গল দিয়ে অনেক সময় হাতি চলে আসে, আমরাও খবর করি, এসে নষ্ট করে। সেক্ষেত্রে সেই সব কৃষকের পাশে দাঁড়াবেন? দেখুন, আপনার মনে থাকবে মামাটি মানুষের সরকার কৃষক আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হয়েছে। কৃষকদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 15 বছর সরকারে অধিষ্ঠিত আছেন। কৃষকদের নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প করেছে, আপনার মনে থাকবে। তো যেমন প্রথমেই এসে উনি কৃষকদের জমির খাজনা মুকুব করে দিয়েছেন। বিগত দিনে খাজনা দিতে হতো, তো খাজনা মুকুব করেছেন। মিউটেশন ফিজ মুকুব করে দিয়েছেন, মানে চাষযোগ্য জমির জন্য মিউটেশন করবেন, রেকর্ড করবেন, তার জন্য কোনো পয়সা লাগে না। কৃষক বন্ধু করেছেন। 60 বছরের আগে কৃষক মারা গেলে তার ডেথ বেনিফিট ক্লেমের ব্যবস্থা করেছেন অসহায় কৃষক পরিবারের স্বার্থে। তো কৃষক শস্য বীমা, বাংলা শস্য বীমা হয়েছে ফসলের ক্ষয়ক্ষতির জন্য। কৃষক যাতে তার উৎপাদিত ফসলে, আলুর কথা বলছেন, যাতে খুব স্বচ্ছন্দে উৎপাদিত ফসল নির্দিষ্টভাবে সংরক্ষণ করে রাখতে পারে, তার জন্য কোল্ড স্টোরেজের ব্যবস্থা করেছে। বেকার যে সমস্ত ছেলেরা রয়েছে, যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবসা বা শিল্পকে বেছে নিচ্ছেন, তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। আপনি বলছেন সরকার কোল্ড স্টোরেজের সংখ্যা বেড়েছে, কোল্ড স্টোরেজের সংখ্যা বেড়েছে, সরকার ব্যবস্থা করছে। এবার আসি চন্দ্রকোনা বিধানসভা, তৃণমূলের একাধিক নেতৃত্ব, এই ভোটে আপনি কি সবাইকে পাচ্ছেন না? কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্বে হারিয়ে যাচ্ছেন?
ভোট দেখুন, প্রচার করতে, ভোটের কাজে যেতে, যে বিভিন্ন তো কাজ থাকে নির্বাচনের, মানুষের ঘরে ঘরে যাওয়া, দেয়াল লেখা পাচ্ছেন বৃহৎ না? তৃণমূল কংগ্রেস বৃহৎ পরিবার। ধরুন একটা পরিবারে 10 জন থাকলে তার মধ্যে যে মনোমালিন্য হয়নি এটা বলা ভুল। মনোমালিন্য থাকে, তাই বলে কি তারা পরিবারের সদস্য নয়? তাহলে সকলেই তেমনি তৃণমূল কংগ্রেস পরিবারের প্রত্যেকটি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা এই জায়গা থেকে একত্রিত, আর আমি এই লড়াইয়ে, তৃণমূল কংগ্রেসের এই লড়াইয়ে আমি সবাইকে পাশে পাচ্ছি এবং সার্বিকভাবে আমি সাম্প্রদায়িক যে বিজেপির ক্যান্ডিডেট আছেন ওনাকে পরাস্ত করতে পারবো, এটা আমি বলতেই পারি স্বাভাবিকভাবে। একেবারে 2026-এর যে বিধানসভার ভোটের লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। তবে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার বিষয়।